দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত এসকে ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য আলাপনে সায়েন্টিফিক পার্টনার ইসরল মাপস। দর্শক, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি এমন একটি অঙ্গ যা সারাক্ষণ আমাদের শরীরকে সুস্থ এবং সচল রাখার জন্য কাজ করে যাচ্ছে। তবে কোনো কারণে যদি কিডনি তার কার্যক্ষমতা হারায়, তবে সেটি শুধুমাত্র একজন ব্যক্তির জন্যই কষ্টকর নয়, একটি পুরো পরিবারের ওপর বোঝা। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে কিডনি ট্রান্সপ্লান্টেশন এখন আমাদের দেশেই অহরহ হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা জানবো কিডনি ট্রান্সপ্লান্টেশন কি, কাদের ক্ষেত্রে করা হয়, কিভাবে করা হয়, এ নিয়ে বিস্তারিত। এবং আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য জিটিভি স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজি। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। স্যার, আপনি কিডনি ট্রান্সপ্লান্টেশনের বিষয়ে একজন বিশেষজ্ঞ এবং এ নিয়ে আপনি অনেক ট্রেনিং, রিসার্চ কাজ করেছেন। আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই আপনার কাজ সম্পর্কে। বেসিক্যালি আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। আমি 2015 সালে ঢাকা ইউনিভার্সিটির অধীনস্থ ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট থেকে আমি আমার এমডি ডিগ্রি সম্পূর্ণ করি নেফ্রোলজিতে। এরপর 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউনিভার্সিটি অফ টরন্টোর অধীনস্থ ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের আন্ডারে যে হসপিটালগুলো রয়েছে, তার মধ্যে সেন্ট মাইকেল হসপিটাল, টরন্টো জেনারেল হসপিটাল এবং সানিব্রুক হেলথ সায়েন্স, এই হসপিটালগুলোতে আমি আমার ট্রেনিং সম্পন্ন করি এবং যেখানে আমি মূলত কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপনের উপর কাজ করি। বাহ স্যার, খুবই ভালো লাগলো। আজকে অবশ্যই আমরা তাহলে কিডনি ট্রান্সপ্লান্টেশন নিয়ে আপনার কাছ থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো। স্যার, প্রথমেই আজকের যে বিষয়টি কিডনি ট্রান্সপ্লান্টেশন, এটি নিয়ে একটু জানতে চাচ্ছি, আসলে কিডনি ট্রান্সপ্লান্টেশন বলতে আমরা কি বুঝি? কিডনি যখন সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যায় সেটাকে বলা হয় ইএসআরডি, এবং ইএসআরডি যখন হয় তখন এর চিকিৎসার ব্যবস্থা থাকে হলো দুটি। একটি হলো ডায়ালাইসিস আর একটি হলো কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপন মানে হলো যে একজন ব্যক্তির দুটি কিডনি যখন সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যায় তখন ওই ব্যক্তির শরীরে তৃতীয় আরেকটি কিডনি সংযোজন করা, যেটি অন্য একটি দাতা থেকে। তো এই দাতা থেকে একটি কিডনি এনে গ্রহীতার শরীরে সংযোজন করার নামই কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে তাহলে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন রোগে বা একজন মানুষ কি করলে তার কিডনিটা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে? কিডনি ড্যামেজ হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে কিছু কারণ রয়েছে ইনহেরিটেড, কিছু কারণ রয়েছে অ্যাকোয়ার্ড, আবার কিছু কারণ রয়েছে যেগুলো আসলে জানা যায় না। এর মধ্যে ইনহেরিটেড যে কজগুলো রয়েছে সেগুলো কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, বংশগত কোনো কিডনি রোগ থাকতে পারে, অথবা কিডনি রোগী যিনি তার যদি কোনো ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে সেগুলো ধীরে ধীরে তার কিডনিকে ড্যামেজ করে ফেলতে পারে। এছাড়াও এমন কোনো ঔষধ যদি তিনি গ্রহণ করেন, যেমন ব্যথার ঔষধ, অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ বা কিছু হার্বাল মেডিকেশনস বা কিছু হোমিওপ্যাথিক মেডিকেশনস, এই ধরনের ঔষধ যদি গ্রহণ করেন সেক্ষেত্রেও কিডনি ড্যামেজ হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিডনির নিজস্ব কিছু রোগ থাকে যেগুলোকে নেফ্রাইটিস বলে বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে। এই ধরনের রোগগুলোও কিন্তু নীরবে তার কিডনিকে ড্যামেজ করতে পারে। আবার অনেকগুলো রোগ রয়েছে যেগুলো সম্পর্কে আসলে আমরা এখনও জানি না কেন হচ্ছে, তবে সেগুলো সম্পর্কে এখনও গবেষণা চলমান। আশা করছি আমরা সুদূর ভবিষ্যতে সেগুলো সম্পর্কে জানতে পারবো। নিশ্চয়ই স্যার। আর যেটা ওষুধের কথা বললেন, এটা তো আমাদের খুব আমি মনে করি বাংলাদেশের 80% মানুষের বদ অভ্যাস। একটু সমস্যা হলে প্যারাসিটামল খেয়ে নিচ্ছে বা এনএসএইডস খেয়ে নিচ্ছে। অ্যান্টিবায়োটিক তো দেখা যাচ্ছে ফার্মেসিতে গিয়ে কম্পাউন্ডারের কাছ থেকে নিয়ে এসে খেয়ে নিচ্ছে। স্যার, সেক্ষেত্রে আমরা তো দেখা যায় কোনো একটা উপসর্গ দেখা দিলে ডক্টরের কাছে যাই। তো কিডনি ড্যামেজ হওয়ার আগে একজন রোগী আসলে কি কি ধরনের সমস্যায় ভুগতে পারেন বা যে উপসর্গগুলো হলে আপনাদের কাছে যাবেন? সাধারণত কিডনি রোগটি দুই ধরনের প্রেজেন্টেশন হয়, একটি হলো AKI আর একটি হলো CKD। AKI মিনস হঠাৎ করে কিডনি বিকল হওয়া বা দুর্বল হয়ে যাওয়া। সেগুলোর বিশেষ কিছু লক্ষণ থাকে, যেমন হঠাৎ করে তার প্রস্রাবের পরিমাণ কমে যায়, অথবা তার কোনো জ্বর থাকতে পারে, অথবা তার আন্ডারলাইং কোনো কজ থাকতে পারে, কোনো হিস্ট্রি থাকতে পারে যে তিনি কোনো ব্যথার ওষুধ খেয়েছেন, অথবা কোনো রক্তক্ষরণ হয়েছে, অথবা কোনো ডায়রিয়া হয়েছে। কিন্তু CKD যেটা, সেটা কিন্তু সাইলেন্ট থাকে, সেটা একটা সাইলেন্ট ডিজিজ। সেটা সাধারণত কোনো লক্ষণ থাকে না। তবে কিছু লক্ষণ যে একদমই থাকে না তা নয়, কারণ কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
কোনো ব্যক্তির যদি কিডনি ড্যামেজ হতে থাকে তাহলে তার কিন্তু ব্লাড প্রেশার বাড়তে থাকবে শুরুর দিকে। এই জন্য কোনো ব্যক্তির যদি ব্লাড প্রেশার বেশি পাওয়া যায় তাহলে অবশ্যই সাথে সাথে তার কিডনি পরীক্ষা করে দেখতে হবে যে তার উচ্চ রক্তচাপ হওয়ার পিছনে কি কিডনি ড্যামেজ রয়েছে কিনা। সেটা কি স্যার আসলে যে কোনো বয়সে কি কিডনি ড্যামেজ হতে পারে? হ্যাঁ, যে কোনো বয়সে কিডনি ড্যামেজ হতে পারে, যদিও কিডনি ড্যামেজ যে সমস্ত কারণগুলোতে কমনলি হয় যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই ধরনের কিডনি রোগগুলো সাধারণত দেখা যায় যে মিডল এজে বেশি হয়, আফটার 40 হয়, কিন্তু কম বয়সেও কিন্তু কিডনি রোগ হতে পারে। অনেকগুলো রোগ রয়েছে যেগুলো হলো নেফ্রাইটিস বা গ্লোমেরুলার ডিজঅর্ডার, সেগুলো কিন্তু যে কোনো বয়সের রোগীদের হতে পারে। আবার যদি টক্সিন মেডিয়েটেড যদি কিডনি রোগ হয় অথবা যদি ভলিউম মেডিয়েটেড কিডনি রোগ হয়, যেমন কোনো ব্যথার ওষুধ খাওয়ার কারণে, অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খাওয়ার কারণে, অথবা দেখা গেলো যে তার হলো লং টার্ম সে এমন কোনো এনভায়রনমেন্টে কাজ করছে যেখানে তার অনেক বেশি ঘাম হচ্ছে, সবসময় তার ভলিউম ডিপ্রেশন থাকে, ডিহাইড্রেটেড থাকে, তাহলে সেই ধরনের কন্ডিশনে কিন্তু যে কোনো বয়সের রোগীর কিডনি রোগ হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। তবে স্যার এই পর্যায়ে আমি জানতে চাইবো আসলে কাদের ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টেশনটা প্রয়োজন হয় বা আপনারা কিভাবে এটা ডিসাইড করেন যে কার জন্য দরকার? আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কিডনি রোগ যখন কিডনি ফেলিওর হয়ে যায় বা ইএসআরডি হয় তখন কিডনি রোগের চিকিৎসা ব্যবস্থা রয়েছে হলো দুইটি, একটি হলো ডায়ালাইসিস আর একটি হলো কিডনি প্রতিস্থাপন। তো এই দুটি চিকিৎসার মধ্যে কিডনি প্রতিস্থাপনই কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা, বা কিডনির ড্যামেজ হওয়ার পরে তার যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যা থেকে রিকভারির জন্য কিডনি ট্রান্সপ্লান্টই হলো বেস্ট অপশন। তো আমরা এই অপশনটা কখন আসলে বেছে নেই, অনেকগুলো ফ্যাক্টরের উপরে এটা ডিপেন্ড করে যে তার আসলে ডোনর অ্যাভেলেবিলিটি আছে কিনা, তার ফিজিক্যাল ফিটনেস, ফাইন্যান্সিয়াল ফিটনেস, এগুলো যদি থাকে তখনই কিন্তু আমরা ডিসাইড করি যে তার কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। তো সাধারণত যখন কিডনির কার্যক্ষমতা কমতে থাকে, বিশেষ করে যখন রোগীর কিডনির কার্যক্ষমতা অনেক বেশি কমে যায়, যেমন হলো জিএফআর, আমরা বলি ইজিএফআর, এস্টিমেটেড জিএফআর, যেটা একটি নাম্বার বা সংখ্যা যেটি ডিটারমাইন করে যে তার কিডনি ফাংশন কতটুকু রয়েছে। এখন যখনই রোগীর কিডনির ফাংশন 30%-এর নিচে কমে যায় বা জিএফআর বিলো 30 হয়, তখনই কিন্তু আমরা রোগীকে টিউন করতে থাকি যে আপনার ভবিষ্যতে কিন্তু রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে, আইদার সেটা ডায়ালাইসিস হতে পারে অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন হতে পারে। বহির্বিশ্বে যেটা করা হয়, যাতে যখনই রোগীর ইজিএফআর 20-এর নিচে নেমে যায় তখনই কিন্তু তাকে একটি প্রোটোকলের মধ্যে ফেলে দেওয়া হয়, তাকে কিন্তু ট্রান্সপ্লান্ট প্রোটোকলে নিয়ে যাওয়া হয়, যাতে করে ভবিষ্যতে যখনই তার ইএসআরডি হবে বা যখনই জিএফআর বিলো 15-এ চলে আসবে তখনই যাতে সাথে সাথে তার কিডনি ট্রান্সপ্লান্ট করে ফেলা যায়। তাহলে বিশেষত যখন জিএফআর বিলো 20 হবে এবং তখনই তার প্রিপারেশন নিতে হবে, এবং যখন এটি বিলো 15 হবে তখনই কিন্তু ট্রান্সপ্লান্ট করিয়ে ফেলতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার কিছু তথ্য দিয়েছেন। এবার স্যার জানতে চাইবো, আপনি তো বললেন কিডনি ট্রান্সপ্লান্টেশনে থার্ড একটা কিডনি আসলে ট্রান্সপ্লান্ট করা হয়, তো এই তৃতীয় কিডনিটা আসলে কে দেবে? তৃতীয় কিডনিটি দিবি হলো একজন ডোনর। সেই ডোনর লিভিং ডোনর হতে পারে, তিনি একজন ডিসিজ ডোনর হতে পারে, বা একজন ডেড পারসন হতে পারে। তো এই যে ডোনর যে সিলেকশন, সেই ডোনর সিলেকশন একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, এখানে আইনি বিষয় রয়েছে, তার পারিবারিক যে বিষয়গুলো সেগুলো রয়েছে, যিনি ডোনর হবেন তার শারীরিক সুস্থতার ব্যাপার রয়েছেন, তার মানসিক সুস্থতার ব্যাপার রয়েছেন। আর ডিসিজ ডোনরের ক্ষেত্রে সেটি হলো একটি অ্যাওয়ারনেস, একটি প্রবলেম। সেটা হলো আমাদের দেশেও কিন্তু ডিসিজ ডোনর যে আইন সেটি কিন্তু অলরেডি পাস হয়েছে, মানে ডিসিজ ডোনর বা মরণোত্তর কিডনি দান সেটা কিন্তু আমাদের দেশে সম্ভব, এবং এটা কিন্তু হচ্ছেও, কয়েকটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছেও যেটা থেকে ডিসিজ ডোনর থেকে। তবে ডিসিজ ডোনরের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাধা সেটা হলো অ্যাওয়ারনেস, যেটা উন্নত বিশ্বে এই প্রবলেমটি নেই। এখন উন্নত বিশ্বে যে ট্রান্সপ্লান্টগুলো হয় তার মোর দ্যান 90% ট্রান্সপ্লান্ট কিন্তু হয় ক্যাডাভারিক ডোনার বা হলো ডিসিজ ডোনর থেকে, কারণ সেক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে। যখনই কোনো একটি ইয়াং পেশেন্ট কোনো একটা আইসিইউতে অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যখন মারা যান, তখনই কিন্তু তার পরিবারের সঙ্গে কথা বলে তার কিডনিটাকে রিট্রাইভ করা হয়, এবং দুজন কিডনি ফেলিওর পেশেন্টকে সেই কিডনি সহ তার অন্যান্য অর্গান যেগুলো আছে, যেমন হার্ট, আপনার প্যানক্রিয়াস, লাং, এগুলো কিন্তু পাশাপাশি দান করা হয়। স্যার খুব সুন্দর। আমরা কিন্তু মরণোত্তর চক্ষুদানটা আসলে এখন অনেক বেশি আমরা শুনেছি বা এটার আইন পাশ হয়েছে, এখন কিডনি দানটা আসলে বাংলাদেশে হচ্ছে, মরণোত্তর কিডনি। কারেক্ট। তো সেক্ষেত্রে স্যার আমরা তো জানি একজন মানুষ মারা গেলে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা শরীরের অঙ্গগুলো নষ্ট হতে থাকে, তো সেক্ষেত্রে স্যার কতক্ষণের মধ্যে বা কিডনিটা প্রিজার্ভ করেন কিভাবে আপনারা? এখানে দুই ধরনের ডিসিজ ডোনার ইউজ করা হয়। একটি হলো ডোনেশন আফটার কার্ডিয়াক ডেথ অ্যান্ড নিউরোলজিক্যালি ডিসিজ ডোনার। মানে হলো একটি পেশেন্টের হার্ট কাজ করছে না কিন্তু ব্রেইন কাজ করছে,
সেটি একটি ক্যাটাগরি হতে পারে। আরেকটি ক্যাটাগরি হতে পারে যে তার হার্ট এবং ব্রেইন কোনোটাই কাজ করছে না, তাহলে সেক্ষেত্রে কিছু বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়, কিছু হার্ট লাং পাম্প ইউজ করতে হয় কিডনিটাকে রিট্রাইভ করার জন্য, কিডনিটাকে রিমুভ করার জন্য। এবং কিডনিটাকে যখন রিমুভ করা হয় তখন সেগুলোকে একটা বিশেষ ধরনের প্রিজারভেটিভের মধ্যে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয়। এবং উন্নত বিশ্বে কিছু আপনার আর্টিফিশিয়াল পাম্পিং মেশিন রয়েছে যেগুলো কিন্তু আমার শরীরে যেভাবে আপনার পারফিউশন হচ্ছে এবং কিডনিটা যখন বাইরে চলে আসবে তখন কিন্তু সিমিলারলি মেশিনের মাধ্যমে সেই কিডনিটাকে পারফিউজড করে কিডনিটাকে সচল রাখা হয়। বেশ জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া। আচ্ছা, এটা কি আমাদের দেশেই সম্ভব হচ্ছে? আমাদের দেশে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি আসলে যে আর্টিফিশিয়াল পাম্প যেটা, সেটা এখনো অ্যাভেলেবল হয় নাই, কিন্তু যে আমরা বললাম যে বিশেষ ধরনের যে প্রিজারভেটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেশে ব্যবহার করা সম্ভব হচ্ছে। যে ডোনার একজনকে একটা কিডনি দিয়ে দিচ্ছেন, তার ফিউচারটা আসলে কেমন হবে? তিনি ওই একটা কিডনি নিয়ে আসলে কতটুকু ভালো থাকতে পারবেন? দেখেন, আমি আপনাকে আগেই বলেছি যে ডোনর সিলেকশন একটি জটিল প্রক্রিয়া। আমাকে এমনভাবে ডোনর সিলেকশন করতে হবে যাতে করে এই ডোনরের ভবিষ্যতে কোনো সমস্যা না হতে পারে। কাজে ডোনর সিলেকশনের আগে আমাকে প্রথমেই দেখতে হবে যে তার বয়স কত, তার অন্য কোনো কোমরবিডিটিস রয়েছে কিনা, তার ডায়াবেটিস রয়েছে কিনা, তার হাই ব্লাড প্রেশার রয়েছে কিনা, তার অন্য কোনো অর্গান ড্যামেজ রয়েছে কিনা, যেমন তার ব্রেইন, হার্ট, লিভার এগুলো ঠিকমতো কাজ করে কিনা। এই সব কিছু জেনে বুঝে যখন আমি বুঝতে পারবো যে এই রোগীটি সম্পূর্ণভাবে সুস্থ এবং কিডনি দান করার জন্য যোগ্য, শুধুমাত্র তখনই কিন্তু তাকে ডোনর হিসেবে সিলেকশন করা হবে। একটি কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার আমেরিকান সোসাইটি অফ ট্রান্সপ্লান্টেশনের কতগুলো আর্টিকেল পাবলিশড হয়েছে যেখানে দেখা গিয়েছে যে যারা কিডনি ডোনেট করে একই বয়স এবং একই জেন্ডারের, তাদের মধ্যে একটি কম্পারেটিভ স্টাডি করা হয়েছে যে যারা কিডনি ডোনেট করে এবং যারা ডোনেট করে না, যারা ডোনেট করে তারা বেশি দিন বাঁচে। এটার ব্যাখ্যা হিসেবে তারা যেটা বলেছে আর কি, যেটা হলো যখন কোনো একটি ডোনরের থেকে কিডনি নেওয়া হয় তখন প্রথমে কনফার্ম করা হয় পরীক্ষা নিরীক্ষা করে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এটি একটি ব্যাপার তার দীর্ঘদিন বেঁচে থাকার পিছনে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার তারা বলেছেন যে এখানে একটা ইমোশনাল হেলথের একটা ব্যাপার রয়েছে। আমরা জানি যে আমাদের হেলথটা মূলত ফিজিক্যাল হেলথ অ্যান্ড ইমোশনাল হেলথ। কাউকে কোনো কিছু দান করতে পারা বা একজন মানুষকে বাঁচানো, এই যে একটা তার ভালো লাগা এবং আনন্দের বিষয়, তার যে একটা ইমোশনাল একটা পজিটিভ যে দিক, এটি কিন্তু তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে সহায়তা করে। বাহ, সেক্ষেত্রে আসলে একজন ডোনারকে অনেক মানবিক হতে হবে, এটা তো আসলে কারোর কাছ থেকে ফোর্স করে নেওয়া পসিবল না। অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে স্যার, যেহেতু আপনি ট্রান্সপ্লান্টের আগে রেসিপিয়েন্টের অনেকগুলো পরীক্ষা করছেন, ডোনারের সাথে রেসিপিয়েন্টের কোনো ম্যাচের বিষয় আছে কিনা, ব্লাড গ্রুপ বা অন্য কিছু ম্যাচ করতে হয় কিনা? অফকোর্স, এখানে আমাদের যখন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করব তখন ডোনর এবং রেসিপিয়েন্টের মধ্যে আমরা অনেকগুলো সিরিজ অফ টেস্ট করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টগুলো হলো ইমিউনোলজিক্যাল টেস্ট। এই ইমিউনোলজিক্যাল টেস্টগুলোর মধ্যে রয়েছে হলো আপনার সবার আগে যেটি করতে হবে সেটা হলো ব্লাড গ্রুপিং। আমাদের দেখতে হবে যে ডোনর এবং রেসিপিয়েন্টের মধ্যে তার রক্তের যে গ্রুপ সেটা ঠিক রয়েছে কিনা। এর পরের স্টেপটি হলো টিস্যু টাইপিং বা হেসেলের টাইপিং। আমরা এখানে দেখব তার কতটুকু এই দুইজনের মধ্যে সেলের মধ্যে কতটুকু মিল রয়েছে। যত বেশি মিল পাওয়া যাবে ট্রান্সপ্লান্টের আউটকাম তত বেশি ভালো হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টেস্ট করা হয়, সেটা হলো ডিএসএ বা ডোনর স্পেসিফিক অ্যান্টিবডি, যেটি করে আমরা দেখতে পারি যে যিনি কিডনি নেবেন তার শরীরে অলরেডি ডোনরের এগেনস্টে বা তার বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তার শরীরে। যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে অ্যান্টিবডির মাত্রা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ডোনরকে বাদ দেওয়া হয়, অথবা কোনো ক্ষেত্রে ডিসেন্সিটাইজেশন প্রোটোকলের মাধ্যমে তাকে ফিট করে তারপর তাকে ডোনর সিলেকশন করতে হয় এবং তার কাছ থেকে কিডনিটা নেওয়া হয়। বাহ স্যার, আপনার কাছে প্রথমে যতটুকু জানলাম কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রসিজারটা বেশ জটিল এবং বোধহয় অনেক সময় সাপেক্ষ। আসলে কতক্ষণ লাগে এই অপারেশনটা করবার জন্য? কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন করেন কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। তো সার্জনের সাধারণত দুটি টিম থাকেন, একটি টিম থাকে ফর রেসিপিয়েন্ট, একটি টিম থাকে ফর ডোনর। দুটি ইউটি পাশাপাশি থাকে এবং একটি উটিতে ডোনরের কিডনিটাকে রিট্রাইভ করা হয়, অন্য একটি উটিতে রেসিপিয়েন্টকে রেডি করা হয় ফর ট্রান্সপ্লান্টেশন। তো পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে সাধারণত 3 থেকে 5 ঘন্টা সময় লাগে, অন অ্যান অ্যাভারেজ 4 ঘন্টার মতো লাগতে পারে। সেক্ষেত্রে একজন রোগীকে স্যার কতদিন হসপিটালে আপনারা ভর্তি রাখেন? সাধারণত উন্নত বিশ্বে যেটা হয় আর কি, আমি যেখানে ট্রেন্ড আপ হয়েছি যে ইউনিভার্সিটি অফ টরন্টোতে, সেখানে সাধারণত আমরা একটি কিডনি রোগীকে ট্রান্সপ্লান্ট করার পরে সর্বোচ্চ আমরা 7 দিন পর্যন্ত হসপিটালে রাখতাম, যদি না কোনো জটিলতা না হয়। কিন্তু কোনো ধরনের যদি কোনো জটিলতা হয় তাহলে সেটা নির্ভর করবে যে কী ধরনের জটিলতা হলো এবং সেই জটিলতার জন্য কী ধরনের ম্যানেজমেন্ট লাগবে তার উপর ডিপেন্ড করবে তার কতদিন হসপিটালে স্টে লাগবে। তবে অন অ্যান অ্যাভারেজ 7 days।
আচ্ছা স্যার, আরেকটা বিষয় যেটা হলো, যেহেতু আমি অন্য আরেকজন মানুষের কাছ থেকে একটা জিনিস নিচ্ছি, এটা আমার নিজের না, তো সেক্ষেত্রে কি আমার বডি থেকে বা যিনি রেসিপিয়েন্ট তার বডি থেকে এটা রিজেক্ট হওয়ার কোনো পসিবিলিটিস আছে কিনা? অফকোর্স, এটি একটি অন্য একজনের কিডনি। আপনার শরীরে যখন একজনের অঙ্গ ঢুকবে সেটি হলো একটি ফরেন বডি, যেমন একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, এটি একটি ফরেন বডি। যখন একটা জীবাণু আমার শরীরে ঢুকে, আমার শরীর তখন কি করে? আমার শরীরে রয়েছে একটি ডিফেন্স সিস্টেম, ইমিউন সিস্টেম। সে কি করে? সর্বাত্মক চেষ্টা করবে এই যে ইনেমি বা একটা ফরেন বডি তাকে ডিস্ট্রয় করতে, শরীর থেকে বের করে দিতে। সিমিলারলি অন্য একজন মানুষের কিডনি যখন আপনি নেবেন, আপনার যে ইমিউন সিস্টেম বা ডিফেন্স সিস্টেম সে অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এই যে কিডনি সেটিকেও সে ডিস্ট্রয় করার চেষ্টা করবে এবং এটিকে শরীর থেকে সে বের করে দেওয়ার চেষ্টা করবে, যেটাকে বলা হয় রিজেকশন। যদি রিজেক্ট হয়ে যায় তখন আপনারা কি করেন? সাধারণত রিজেকশন হয় না, কারণ মডার্ন যে টেকনোলজি, আমরা যেভাবে ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপ করব এবং যেভাবে করে আমরা ট্রান্সপ্লান্টকে রেডি করব, সেখানে রিজেকশনের চান্স খুবই কম। তবে রিজেকশন যদি হয়েও যায় সেটারও কিন্তু ব্যবস্থাপনা রয়েছে এবং যথেষ্ট পরিমাণে ভালো ব্যবস্থাপনা রয়েছে, আমাদের দেশেই রয়েছে। ধন্যবাদ স্যার। স্যার, একজন কিডনি এফেক্টেড পেশেন্ট, আপনারা ট্রান্সপ্লান্ট করার পূর্বে তিনি নিশ্চয়ই কিছু ওষুধ খেতেন, তো ট্রান্সপ্লান্ট করার পরেও কি তাকে কোনো মেডিকেশন আপনারা কন্টিনিউ করতে দেন এবং সেটা কি লাইফ লং কন্টিনিউ করা লাগে কিনা? হ্যাঁ, ট্রান্সপ্লান্ট রোগীকে 3 ধরনের ওষুধ খেতে হয়। আমরা যদি ব্রড হেডলাইনে যদি আমরা ভাগ করি, প্রথমটা হলো ইমোনোসাপ্রেসিভ মেডিকেশন। ইমোনোসাপ্রেসিভ মেডিকেশনগুলো সেগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেশন, যেগুলো তার নতুন কিডনিটাকে বাঁচিয়ে রাখবে এবং রিজেকশনের হাত থেকে রক্ষা করবে। তাহলে এটি হলো একটি গ্রুপের মেডিকেশন। সেকেন্ড গ্রুপ হলো কিছু প্রোফাইলেকটিক মেডিকেশন তাকে নিতে হয়, কিছু অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনস নিতে হয়। কেননা এই ইমোনোসাপ্রেসিভ মেডিকেশনসগুলো রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবে এবং তার ইনফেকশনের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিবে। এছাড়াও কিছু মেডিকেশন প্রোফাইলেক্সিস হিসেবে নিতে হয়, যেমন আপনার হলো পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর ফর অ্যাজ অ্যান অ্যান্টি আলসারেন্ট। এছাড়াও আমরা কোনো সময় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু রিপ্লেস করতে হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ গ্রুপ হলো কার্ডিওভাস্কুলার মেডিকেশন। আপনি দেখেন যার কিডনি ড্যামেজ হয়েছে, অলরেডি কিন্তু তার হয় ডায়াবেটিস রয়েছে অথবা উচ্চ রক্তচাপ রয়েছে, সো এখনও কিন্তু তার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি রয়েছে। এই জন্য সে আরও কিছু মেডিকেশন খাবেন যেগুলো তার ব্লাড প্রেশার কন্ট্রোল করবে, ডায়াবেটিস কন্ট্রোল করবে, তার হলো কোলেস্ট্রল থাকে সেটাকে কন্ট্রোল করবে এবং সর্বোপরি তার হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে তার অকাল মৃত্যুটাকে প্রতিরোধ করবে। এটা খুবই সুন্দর তথ্য দিয়েছেন স্যার। এবার একটু আশার বাণী শুনতে চাই। এতক্ষণ তো খুব আতঙ্কের কথা শুনলাম, রোগীরা সাধারণত একটা সমস্যা শুনলে আতঙ্কিত হয়ে যায়। আমাদের দেশে স্যার আসলে কিডনি ট্রান্সপ্লান্ট কি পরিমাণে হচ্ছে, তার সাকসেস রেট কত, আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আমার অভিজ্ঞতার মধ্যে আমি কাজ করছি এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজিতে, এবং এখানে যথেষ্ট পরিমাণে কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। প্রতি সপ্তাহে 1 থেকে 2টি কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং আউটকামও আমাদের এক্সেলেন্ট আউটকাম, যেহেতু আমাদের এখানে একটি খুবই কম্পিটেন্ট একটি কিডনি ট্রান্সপ্লান্ট টিম রয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন রয়েছেন, অ্যানেস্থেটিস্ট রয়েছেন, নেফ্রোলজিস্ট রয়েছেন এবং ল্যাবরেটরি মেডিসিন রয়েছে। আমাদের এখানে প্লাজমা এক্সচেঞ্জ, রিজেকশনের যথেষ্ট পরিমাণে ব্যবস্থাপনা রয়েছে। আমি বলবো যে আমাদের হসপিটালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ সর্বোপরি বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্টের একটা বিপ্লব তৈরি হয়েছে। এবং স্যার এটা আসলে সরকারি উদ্যোগেই করা হচ্ছে, সেক্ষেত্রে কি স্যার আসলে খরচটা কি খুব ব্যয়বহুল কিনা? অনেকে কিন্তু স্যার এটা নিয়ে জানতে চায় যে আসলে খরচটা কেমন। এখানে আসলে ব্যয় খুবই মিনিমাম, যেহেতু পুরো প্রক্রিয়াটি হচ্ছে হলো সরকারি হাসপাতালে, যেখানে ব্যয় বলতে কিছুই নেই। আসলে কোনো সার্জিক্যাল ফি লাগে না, কোনো বেড ফি লাগে না। এখানে শুধু কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো সরকারি হাসপাতালে সম্ভব হচ্ছে না, সেই পরীক্ষাগুলো তাদের করে নিয়ে আসতে হয়। কিছু মেডিকেশনস রয়েছে যেগুলো ইমোনোসাপ্রেসিভ মেডিকেশন, যেগুলো এখনও গভর্নমেন্ট সাপ্লাই দিতে পারে না, সেই ধরনের কিছু মেডিকেশন তাদের কিনতে হয়। এই যা খরচ, আদারওয়াইজ কিন্তু খুব বেশি খরচ হয় না এখানে। এবং স্যার আসলে একজন মানুষ কিডনি ট্রান্সপ্লান্ট করার পর তার স্বাভাবিক জীবন যাপনে ফিরতে আসলে কতখানি সময় লাগতে পারে? এটি ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী একজন মানুষ কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে সে মোটামুটি 2 থেকে 3 মাস পরেই কিন্তু অ্যাক্টিভ হতে পারবে এবং সে কাজে যোগদান করতে পারবেন, কিন্তু সাবধানতার সহিত। এবং যখন তার কিডনি ট্রান্সপ্লান্টের বয়স 6 মাস হয়ে যাবে, তিনি তার আরও কনফিডেন্ট হয়ে যাবেন এবং 1 বছর পরে তিনি অলমোস্ট একজন স্বাভাবিক জীবন যাপন করবেন, স্বাভাবিক মানুষের মতোই। এবং তিনি কিছু প্রিকশন মেনটেন করবেন, যেমন তিনি ফেস মাস্ক ইউজ করবেন, তিনি হ্যান্ড ওয়াশ, হ্যান্ড রাব এগুলো ইউজ করবেন, দূরত্ব বজায় রাখবেন যাতে কোনো ধরনের এনভায়রনমেন্টে কোনো ধরনের ইনফেকশন তার মধ্যে না হতে পারে।
সেক্ষেত্রে স্যার আসলে যে কোনো একটা অপারেশনের পরে এক ধরনের সাইড ইফেক্ট হয়, শরীরের অন্যান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হয় কিনা স্যার? এই কিডনি ট্রান্সপ্লান্টের পর কি শরীরের অন্য কোথাও চোখ, কান, নাক, গলা বা অন্য কোথাও কি কোনো সমস্যা হতে পারে কিনা? আসলে কিডনি ট্রান্সপ্লান্ট একটি রিওয়ার্ডিং ট্রিটমেন্ট। যখন কিডনি ফেলিউর হয়ে যায় তখন কিন্তু মানুষটা খুবই ক্রেপল্ড হয়ে যায়, তখন তিনি খেতে পারেন না, চলতে পারেন না, বমি হয়, তার মানসিক এবং সামাজিক জীবনটা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে সেই বিষয়গুলো ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায়, তিনি খেতে পারেন, তিনি এনার্জি পান, তিনি কাজ করতে পারেন, তার আসলে বেসিক্যালি কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা যেটা সেটাই হলো যে তার একটি ইনফেকশনের একটি ঝুঁকি থাকে, যে ঝুঁকিগুলো সাধারণত দেখা যায় যে তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো খুব কমন, যেমন নাক কান গলার ইনফেকশন, তার ফুসফুসের ইনফেকশন, ডায়রিয়া, প্রস্রাবের ইনফেকশন, ইভেন স্কিন ইনফেকশন যেগুলো ফাঙ্গাল ইনফেকশন, সেগুলো কিন্তু অনেক মাত্রায় বেড়ে যেতে পারে, যার কারণে তাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে এই ধরনের ইনফেকশনগুলো তার মধ্যে না হতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে বিষয়টি নিয়ে খুব চমৎকার তথ্যবহুল একটি আলোচনা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আমাদের দেশে আসলে আমরা বেশি বেশি করে যাতে সবাইকে উৎসাহিত করতে পারি কিডনি ডোনেশনের জন্য আরও মানবিক হতে পারে, এবং তাদের মনে যে ভুল ভ্রান্তি থাকে বা কিডনি ডোনেশনের যে ভয় থাকে, এটা দূর করার জন্য আপনার কাছে শেষ পর্যায়ে দর্শকদের পক্ষ থেকে একটু কিছু শুনতে চাচ্ছি। কিডনি প্রতিস্থাপন কিডনি রোগীকে বাঁচিয়ে রাখার জন্য একটি অন্যতম চিকিৎসা ব্যবস্থাপনা। এটি একটি নতুন জীবনদানকারী চিকিৎসা, এবং এই চিকিৎসার মাধ্যমেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কিডনি রোগী বেঁচে আছেন এবং পরিবারের সঙ্গে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন, এবং সমাজের মধ্যে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে সমাজকেও উন্নত করছেন। তো কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য দরকার হলো ডোনর। সেটি ডিসিজ ডোনর হতে পারে, সেটি লিভিং ডোনরও হতে পারে। এই জন্য আমি বলবো যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলবো, আপনার পরিবারের মধ্যে যদি কোনো কিডনি রোগী থাকেন এবং আপনি যদি সুস্থ এবং সবল থাকেন, আপনার যদি কোনো কিডনি রোগ না থাকে বা অন্য কোনো রোগ যদি না থেকে থাকে, আপনার সঙ্গে যদি তার রক্তের গ্রুপটি মিলে যায়, টিস্যু টাইপিং করে যদি খুব ভালো ম্যাচিং পাওয়া যায়, তাহলে আমি আপনাকে উৎসাহিত করব যে আপনি আপনার স্বজনকে একটি কিডনি দিয়ে আপনি একটি নতুন জীবন দান করতে পারেন। একইভাবে আমি সমাজের অন্যান্য যারা আমরা আছি তাদের সবাইকে সচেতন করার জন্য একই সাথে আমি বলবো যে ক্যাডাভারিক ডোনার বা ডিসিজ ডোনার বা মরণোত্তর যে কিডনি ট্রান্সপ্লান্ট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটির মাধ্যমে কিন্তু আমরা অনেক কিডনি রোগী নয়, শুধুমাত্র অনেক ধরনের রোগীকেই কিন্তু আমরা বাঁচাতে পারি। সেটি লিভারের রোগ হতে পারেন, কোনো প্যানক্রিয়াস ফেইলিওর বা টাইপ 1 ডায়াবেটিস রয়েছে, এমন ধরনের রোগীকে আমরা বাঁচাতে পারি। হার্ট ফেইলিওর হয়েছে, এমন ধরনের রোগীকে কিন্তু আমরা বাঁচাতে পারি ক্যাডাভারিক ডোনার বা মরণোত্তর অঙ্গদান করার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ত সময়ের মাঝে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। প্রিয় দর্শক, আজকে আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বুঝলাম যে কিডনি ট্রান্সপ্লান্টেশন কোনো অলৌকিক বিষয় নয়, বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি সুপ্রতিষ্ঠিত পদ্ধতি, যার সফলতা অনেকাংশেই নির্ভর করে দ্রুত রোগ নির্ণয়, দক্ষ চিকিৎসকের পরামর্শ এবং ফলো আপের উপরে। সুতরাং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই করবেন না, এবং কিডনি ডোনেশনের মতন মানবিক ব্যাপারে নিজে উৎসাহিত হবেন, অন্যকে উৎসাহিত করবেন। আজকের মতো জিটিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।